নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বচন চ্যাপ্টার। এই বচন বলতে আমরা কি বুঝি, বচন জিনিসটা কি? বচন হচ্ছে দুটি পদের মধ্যে কোনো একটা সম্বন্ধের স্বীকার বা অস্বীকার করাকে বচন বলা হয়। এখানে দুইটি পদ বলতে গেলে তাহলে কি বোঝানো হচ্ছে? একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিধেয় পদ। এই দুটি পদের যে কোনো একটা পদের মধ্যে, অর্থাৎ এই যে দুটো পদ রয়েছে সেই দুটো পদের মধ্যে কোনো একটা সম্বন্ধ থাকবে সেখানে, এবং সেই সম্বন্ধটা কি হবে? স্বীকার করা হবে অথবা অস্বীকার করা হবে। এরপরে আসছি আমরা বচনের চারটি অংশ। অর্থাৎ আমাদের লজিক করার জন্য আমাদের এই বিষয়গুলিকে আগে ভালো করে জানতে হবে যে বচন মানে বচনের একটা বচন হতে গেলে কতগুলি অংশ নিয়ে গঠিত। একটা বচন হতে গেলে চারটি অংশ নিয়ে গঠিত: পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। এখানে পরিমাণকের চিহ্নটা কীরকম হয়? একটা বচন হতে গেলে সেখানে প্রথমেই যে চিহ্নটা থাকে সেটা হচ্ছে পরিমাণক চিহ্ন। সেই পরিমাণক চিহ্নটা কী থাকে না, সেখানে সকল, কোনো এর দ্বারাই আমরা প্রকাশ করি পরিমাণক। সেরকম উদ্দেশ্য পদটাকে বলা হয় এস পদ। এস পদ মানে হচ্ছে কি? এস পদ মানে হচ্ছে সাবজেক্ট, এবং বিধেয় পদটিকে আমরা পি পদ বলি। এই পি পদটি মানে হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। সংযোজক চিহ্নটা কীরকম হয়? সংযোজক চিহ্ন সাধারণত এখানে সংযোজক চিহ্ন দেওয়া হয়েছে হয় অথবা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই হয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সদর্থক সংযোজক, এবং নয় মানে হচ্ছে নঅর্থক সংযোজক। এখানে এই যে সংযোজক পদ রয়েছে, এই পদটি কিন্তু সংযোজক কিন্তু কোনো রকম পদ নয়। এটি উদ্দেশ্য ও বিধেয়র মধ্যে সম্বন্ধ স্থাপন করে। তাহলে সংযোজককে আমরা কিন্তু পদ বলছি না, পদ হচ্ছে উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এই দুটো যে পদ রয়েছে তার মাঝখানে বা মিডিলে হয় অথবা নয় সংযোজক দ্বারা আমরা সেটাকে যুক্ত করি। তো এই সংযোজক এই কারণেই বলা হচ্ছে যে সংযোজক কোনো পদ নয়, এটি উদ্দেশ্য এবং বিধেয়র মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করে। সেই সম্বন্ধটা স্বীকৃতিও হতে পারে, সেই সম্বন্ধটা অস্বীকৃতিও হতে পারে। একটা উদাহরণ নেওয়া যাক, সকল মানুষ হয় মননশীল। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, এই যে সকল মানুষ হয় মননশীল, এখানে সকল কথাটা অর্থ কী বলা হচ্ছে? পরিমাণক চিহ্ন। এটা মানুষ পদটা হচ্ছে এস পদ মানে উদ্দেশ্য, হয়টা হচ্ছে সংযোজক, এবং মরণশীল হচ্ছে পি পদ মানে প্রেডিকেট বা বিধেয় পদ। এটা একটা বচনের রূপ। এই বচনটা করার জন্য আমরা এখানে চারটে অংশ পেলাম। সেখানে কি কি চারটে অংশ পেলাম? একটা হচ্ছে সকল, এইটা পেলাম, একটা মানুষ, একটা হয়, একটা মননশীল। তো এখানে যে চারটে জিনিস আমরা পেলাম, সেই চারটে জিনিসকে এই একটা বচনের মধ্যে এই চারটে জিনিসই থাকতে হবে, তবেই সেটাকে আমরা বচন বলবো। আমাদের যুক্তিবিজ্ঞানে চার প্রকারের বচন আছে: এ, ই, আই এবং ও বচন। এই চার প্রকার বচনের সাহায্যেই আমরা যুক্তিবিজ্ঞানে যখন লজিক করব তখন সব বচনগুলি মানে সমস্ত বাক্যগুলিকে আমরা বচনে যখন রূপান্তরিত করব তখন এই চার প্রকার বচন হবে। সেটা এ, ই, আই এবং ও বচনে যে কোনো একটা বচনে কোনো একটা বাক্যকে রূপান্তরিত করা হবে। তার কিছুগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা পরের ক্লাসে আরও আলোচনা করব। বচনকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে সার্বিক বা সামান্য, এবং আংশিক বা বিশেষ। এই সার্বিক বা সামান্য বচন হলো এ এবং ই বচনকে আমরা সার্বিক বা সামান্য বচন বলতে পারি, এবং আংশিক বা বিশেষ বচন হচ্ছে আই এবং ও বচন। তাহলে সার্বিক বা সামান্য বচন হচ্ছে এ এবং ই বচন, এটা পরিমাণের ভিত্তিতে আমরা ভাগটা করছি। আর বিশেষ বচন হচ্ছে আই এবং ও বচন, যেটাকেও আমরা পরিমাণের ভিত্তিতে ভাগটা করলাম। আবার গুণের দিক থেকেও বচনকে কিন্তু দুভাগে ভাগ করা হয়, একটা সদর্থক গুণ আর একটা হচ্ছে নঅর্থক গুণ।
সদর্থক বচন এ এবং আই বচনকে সদর্থক বচন বলা হয়, এগুলোকে গুণ হচ্ছে এদের সদর্থক গুণ। আর নঅর্থক বচন বলতে গেলে ই এবং ও বচনকে আমরা নঅর্থক বচন বলি, এদের গুণটা হচ্ছে নঅর্থক গুণ থাকে, নয় চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। এখন আমরা গুণ এবং পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনকে 4টি শ্রেণীতে ভাগ করতে পারি, যথা সামান্য সদর্থক বচন, সামান্য নঅর্থক বচন ই, বিশেষ সদর্থক বচন আই এবং বিশেষ নঅর্থক বচন ও। তাহলে সামান্য সদর্থক বচনের নাম কি? সামান্য সদর্থক বচন হচ্ছে এ বচন, সামান্য নঅর্থক ই, বিশেষ সদর্থক আই এবং বিশেষ নঅর্থক হচ্ছে ও বচন। আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের দিন আমরা কিভাবে বাক্য থেকে বচনে রূপান্তরিত করা হয় সেই নিয়মাবলী আলোচনা করে আমরা বচন কিভাবে করব সেটা আমরা দেখাবো। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।